গ্রামের নাম বজ্রাপুর। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের অন্তর্গত সুন্দর একটি গ্রাম বজ্রাপুর। ব্রিটিশ আমলে বজ্রাপুর ছিল ইউনিয়ন। পাকিস্তান আমলে বজ্রাপুরের সাথে খালিশপুর এবং সুন্দরপুর গ্রামের নাম সংযুক্ত করে ইউনিয়নের নাম রাখা হয় এসবিকে ইউনিয়ন। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি ছোট কলকাতা খ্যাত বজ্রাপুর গ্রামের কিছু অংশ। জানানোর চেষ্টা করছি বেশ কিছু তথ্য। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি ছোট কলকাতা খ্যাত বজ্রাপুর গ্রামটি। আমরা যাত্রা শুরু করেছিলাম খালিশপুর বাজার থেকে। খালিশপুর বাজার থেকে গোবিন্দপুরের দিকে যে রাস্তাটি চলে গেল, সেই রাস্তাটি ধরে কিছুটা সামনে এগিয়ে হাতের ডান দিকে পড়বে একটি মেঠো পথ। মেঠো পথটি ধরে কিছুটা এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন বজ্রাপুর গ্রামটিতে। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাব বজ্রাপুর গ্রামের বাওরটিতে। বাওরটি অবশ্য কাকমারি বাওর নামেই বেশি পরিচিত। বেশ কিছুদিন আগে বজ্রাপুর বাওরের মাটির নিচ থেকে ২০০ বছর আগের পুরাতন একটি পালতোলা নৌকার সন্ধানও মিলেছিল। নৌকাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই এসেছিল বজ্রাপুর গ্রামটিতে। তবে সে সময় আমাদের আসা হয়নি বজ্রাপুর গ্রামটিতে। পরবর্তীতে যখন বজ্রাপুর গ্রামটি ঘুরতে যাওয়ার কথা ছিল, তখন একজনের মুখে শুনতে পেলাম সেই নৌকাটির আর কোনো অস্তিত্বই নেই। এলাকাবাসীর মুখে শোনা যায় সেই নৌকাটি আবারও তলিয়ে গেছে। তবে বেশ কিছুদিন ধরে সেই নৌকাটি উদ্ধার করার জন্য কাজ চালানো হয়েছিল। খনন কাজে যুক্ত একজন জানিয়েছিলেন নৌকাটি লম্বায় প্রায় ১০০ ফুট ছিল এবং চওড়া ছিল ২০ ফুটের মতো। এটার বেশিরভাগ অংশই বাওরের মধ্যে ঢুকেছিল। অনুমান করা হচ্ছিল নৌকাটি শালকাঠ দ্বারা নির্মিত, যদিও কাঠের অংশগুলো বহু বছর মাটির নিচে বা পানির নিচে থাকার কারণে পচে নষ্ট হয়ে গিয়েছিল। এই যে বজ্রাপুর গ্রামটি, অনেকের ধারণা এই বজ্রাপুর গ্রামটির নামকরণও করা হয়েছে বজ্রা থেকে। বজ্রা একটি অধিক ওজন বহন করার উপযোগী বড় ধরনের নৌকার নাম। ১৯ শতাব্দীতে ভারতবর্ষে ইউরোপীয় এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা এই ধরনের নৌকা ব্যবহার করত। এই নৌকার ২/৩ জায়গা জুড়ে থাকত ঘুমানো বা বিশ্রামের কক্ষ। ঘরবাড়ির মতো এসব কক্ষে থাকত জানালা দরজাও। সাধারণভাবে যাত্রী ধারণ ক্ষমতা থাকত ১০ থেকে ১২ জন। এর ভেতর মাঝি থাকত ৪ জন। রান্না এবং অন্যান্য কাজের জন্য চাকরও থাকত ২-৩ জন। এই পর্যায়ে আমরা আছি বজ্রাপুর গ্রামটির মাঝামাঝি জায়গাটিতে। এখানে রয়েছে বজ্রাপুর গ্রামের জনবসতি। বজ্রাপুর গ্রামটি এসবিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বজ্রাপুর গ্রামের মোট জনসংখ্যা ৩,৮৫৬ জন। তবে বর্তমানে তা বেড়ে দ্বিগুণ থেকে ৩ গুণও হতে পারে, কারণ সর্বশেষ জনসংখ্যার যে হিসাবটি দেখানো হচ্ছে তা ১ যুগেরও বেশি সময় পূর্বের। তাই বর্তমানে এর থেকে অনেক বেশি জনসংখ্যা থাকবে, এটাই স্বাভাবিক। আর বজ্রাপুর গ্রামটি অনেক বড় একটি গ্রাম। লোকমুখে শোনা যায় এই গ্রামে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামাবাড়ি। পূর্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশীপুর গ্রামে যে আমরা খুঁজেছিলাম গফুরের বাড়ি, তাই এই গ্রামে এসেও আমি খুঁজছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামাবাড়িটা কোথায়। তবে শেষমেশ আমরা আর তা খুঁজে পাইনি। এই প্রসঙ্গে কিছুটা পরে কথা বলছি। আজকের ভিডিওটি আপনাদেরকে একটু ধৈর্য সহকারেই দেখতে হবে, কারণ বজ্রাপুর গ্রামের কোনো অংশই আমার কাট করতে ইচ্ছা করেনি। এই মুহূর্তে আমরা আছি বজ্রাপুর বাওরের একেবারেই কাছাকাছি।
আপনাদের অনেকের অভিযোগ থাকে যে আমি শুধু রাস্তা ঘুরে চলে যাই, গ্রামের ভিতরের অংশ বা জনবসতি খুব কম দেখাই। এর কারণ হলো বাংলাদেশের অধিকাংশ গ্রাম বাংলার চিত্রই কিন্তু একই রকম এবং জনবসতিও দেখতে প্রায় একই রকম। আরও একটি বিষয় হলো গ্রামের ভিতরের যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলোতে সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার একটি ভিডিওতে যদি সম্পূর্ণ একটি গ্রাম উপস্থাপন করা হয় সেক্ষেত্রে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায়। আবার সময়েরও একটি বিষয় থাকে, অনেক সময় স্বল্পতার কারণে প্রতিটি জায়গাতে দাঁড়ানো সম্ভব হয় না। যাই হোক, আমরা এখন বাওরটির একেবারেই কাছাকাছি। আর বাওরের কাছাকাছি যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটিও ভীষণ সুন্দর। আমরা যে বাওরটিতে যাচ্ছি এই বাওরটিতে এখনও কিন্তু নৌকা পারাপার করা হয়। এপারের মানুষ নৌকা করে ওপারে যায় আর ওপারের মানুষ নৌকা করে এপারে আসে। আবার অনেকে শখের বশেও নৌকা ভ্রমণ করে থাকে। আমরা যখন বাওরটির কাছাকাছি গিয়েছিলাম তখনও একটি দল নৌকা ভ্রমণ করছিল। চলুন তাহলে এ পর্যায়ে একসাথে ঘুরে দেখি বজ্রাপুরের বাওরটি। বজ্রাপুরের এই বাওরটি বা কাগমারি বাওরটি বিশাল বড় একটি বাওর। বছরের বিশেষ একটি সময়ে এই বাওরের দেখা মেলে পদ্ম ফুলের, তবে এই মুহূর্তে বাওরটিতে পদ্ম ফুল নেই। এ পর্যায়ে আমরা আছি বাওর সংলগ্ন মেঠোপথটিতে। আমরা চেষ্টা করছি বাওরটির কাছাকাছি যেতে। চলুন তাহলে একেবারে কাছ থেকে দেখে আসি বজ্রাপুরের বাওরটি। এক পরিবার যাচ্ছিল নৌকা ভ্রমণে আর তাদের পিছু নিয়েছিলাম আমরাও। তবে আমি যেহেতু সাঁতার পারি না তাই নৌকা ভ্রমণে আমার প্রচুর ভয়। নদী নালা খালবিল আমার দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে, আবার নৌকা ভ্রমণ দেখতেও বেশ ভালো লাগে। আমরা যখন বাওরটির একেবারে কাছাকাছি চলে গেলাম তখন দূরে একটি যন্ত্রচালিত নৌকাও দেখতে পেলাম, যেটি দেখে বেশ ভালো লাগছিল। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেই খুঁজে পাওয়া গিয়েছিল বড় সেই নৌকাটি, তবে সেই নৌকার আর কোনো অস্তিত্বই নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম নৌকাটি নাকি আবারও মাটির নিচেই তলিয়ে গেছে। বজ্রাপুর বাওর আমাদের ঘুরে দেখা শেষ। চলুন এ পর্যায়ে বজ্রাপুর গ্রামের আরও একটি দিক আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সেদিকটাতে রয়েছে প্রাচীন বেশ কিছু নিদর্শন। বজ্রাপুর গ্রামটি মহেশপুর উপজেলার অতি প্রাচীন একটি গ্রাম। শোনা যায় পূর্বে এই গ্রামটিতে ১৩টি পত্তনি তালুকদার পরিবার ছিল। স্থানীয়ভাবে তারা পরিচিত ছিলেন জমিদার হিসেবে। সেসব তালুকদার পরিবার ছিল নলডাঙ্গা রাজ এস্টেটের অধীন। এখনও বজ্রাপুর গ্রামে রয়েছে বেশ কিছু প্রাচীন নিদর্শন, রয়েছে বেশ কিছু প্রাচীন ঘরবাড়ি, যেগুলো দেখেই বোঝা যায় সেগুলো বহু বছর আগের তৈরি। সেসব প্রাচীন বাড়িগুলোতে এখনও কিন্তু মানুষ বসবাস করে। বেশ কিছু প্রাচীন বাড়ি পরবর্তীতে সংস্কারও করা হয়েছে। এসব বাড়িগুলোতে যারা বসবাস করছেন তাদের অনেকেই এখানকার স্থানীয়, আবার অনেকেই 1947 সালের দেশ বিভাগ এবং 1952 সালে জমিদার প্রথা উচ্ছেদ হওয়ার পর হাত বদল বা বিনিময়ের মাধ্যমে পেয়েছেন প্রাচীন এই বাড়িগুলো। পূর্বে বজ্রাপুর গ্রামে তারিণী দত্ত নামের একজন পত্তনি তালুকদার ছিলেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি
তিনি বেশ কয়েকটি মৌজার তালুকদারি কিনে হয়ে ওঠেন অধিক সম্পদশালী এবং প্রতিপত্তিশালী। 1947 সালের দেশ বিভাগ এবং 1952 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হলে বজ্রাপুরের বাড়ি বিনিময় করে তারিণী দত্তের বংশধরেরা চলে যান পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভারতে। চলুন এ পর্যায়ে আপনাদেরকে প্রাচীন বেশ কিছু ঘরবাড়ি দেখাই। তবে আমরা বাড়িগুলোর ভিতরে প্রবেশ করিনি, কারণ যেহেতু সেখানে লোকজন বসবাস করে, তাই কাউকে বিরক্ত করা একেবারেই ঠিক হবে না। প্রাচীন যে কোনো স্থাপনা দেখতেই আমার ভীষণ ভালো লাগে। গ্রামটি ঘুরতে ঘুরতে গ্রামের এই অংশে আসা মাত্রই আমার মন ভালো হয়ে গেছে, কারণ প্রাচীন এই ঘরবাড়িগুলো দেখেই আমি একেবারেই মুগ্ধ। সাদা রঙের এই যে প্রাচীন বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির আশেপাশে আরও বেশ কয়েকটি প্রাচীন বাড়ি রয়েছে। চলুন আপনাদেরকে সেই সবগুলো বাড়ি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আর এই যে অসংখ্য প্রাচীন ঘরবাড়ি রয়েছে, মূলত এগুলোর জন্যই এই গ্রামটিকে ছোট কলকাতা বলা হয়, কারণ ঘরগুলোর যে নির্মাণশৈলী বা ঘরগুলো যে বৈশিষ্ট্যের, সেগুলো কলকাতার অসংখ্য প্রাচীন বাড়ির সাথে মিলে যায়। মিলে যাওয়াটাও একেবারেই স্বাভাবিক, কারণ 1947-এর দেশভাগের আগে সম্পূর্ণ দেশই কিন্তু ছিল ভারত। আমরা ছিলাম ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে। এই মুহূর্তে দূরে আপনারা যে বিশাল বড় একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বজ্রাপুর গ্রামের সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় বাড়ি। বাড়িটির সামনের দিকে রাস্তা এবং বাড়িটির পিছন দিক দিয়ে দেখা যাচ্ছিল বজ্রাপুরের সেই বাওরটি। আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছিল এই বাড়িটিতে এখনো লোকজন বসবাস করে। বাড়িটির ভিতরে প্রবেশ করে ভিতরের অংশটির ভিডিও করতে পারলে আরও বেশি ভালো লাগতো, তবে ইচ্ছে করেই বাড়িটির ভিতরে প্রবেশ করিনি। বাড়িটির সামনের দিকে যে রাস্তাটি রয়েছে, চলুন এ পর্যায়ে আপনাদেরকে সেই রাস্তাটি থেকে সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। সেদিকটাতেই ছিল বাড়িটিতে প্রবেশের মূল দরজা, যেটাকে বলা হতো সিংহদ্বার। মূল যে দরজাটি, সেই দরজাটি এখনও কতটা সুন্দর। গেটের নকশাটিও ছিল ভীষণ সুন্দর, এখনো পর্যন্ত এতটা সুন্দর। তাহলে যখন এটি প্রথম তৈরি করা হয়েছিল, না জানি তখন আরও কতটা সুন্দর ছিল। যাই হোক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি গ্রামের আরও কিছুটা ভিতরের দিকে। এই মুহূর্তে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিও কিন্তু অনেক প্রাচীন একটি বাড়ি, তবে বর্তমানে বাড়িটি সংস্কার করা হয়েছে। বাড়ির পাশের প্রাচীরগুলো দেখে বোঝা যাচ্ছে বাড়িটি কতটা প্রাচীন। সংস্কার করা বাড়িটি থেকে আরও কিছুটা সামনে এগিয়ে গিয়ে চোখে পড়ল আরও একটি সুন্দর প্রাচীন বাড়ি। এই বাড়িটিও আমার ভীষণ ভালো লেগেছিল। পূর্বে এই বাড়িটির একটি ভিডিও রিলস আকারে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। বাড়িটির সামনের অংশ থেকে সম্পূর্ণ বাড়িটির ভিডিও করতে পারলে আরও বেশি ভালো লাগতো,
তবে সামনের দিকটা কিছুটা প্রাচীর দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, আর এরও কিছুটা সামনে নতুন করে আরও কিছু ঘরবাড়ি বানানো হয়েছে, যে কারণে বাড়িটি একেবারেই আড়ালে পড়ে গেছে। যাই হোক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাই গ্রামটির প্রাথমিক বিদ্যালয়টি দেখাতে। ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একটি শর্ট ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। চলুন আরও একবার দেখে নেওয়া যাক বজ্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো একটি কাজ হচ্ছিল, যে কারণে সামনের দিকটাতে আর যাওয়া হয়নি। বিদ্যালয়টির অপর যে প্রান্ত, সেই প্রান্তেই কিন্তু রয়েছে খালিশপুর থেকে যশোরে যাওয়ার মূল সড়ক। চলুন আরও কিছুটা ভিতরের দিকে যাওয়া যাক। অবশ্য ভিতরের দিকে না বলে বলা যেতে পারে বাহিরের দিকে, কারণ আমরা এগিয়ে চলেছি মূল সড়কের দিকে। এই মুহূর্তে আমরা যে দিকটাতে যাচ্ছি সেদিকেও রয়েছে বেশ কয়েকটি প্রাচীন বাড়ি। লোকমুখে শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামাবাড়ি ছিল এই বজ্রাপুর গ্রামটিতে। শোনা যায় প্রতি বছর খুব ধুমধামের সাথে বজ্রাপুরে অনুষ্ঠিত হতো শ্যামা পূজা, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতি বছর মামাবাড়ির সেই শ্যামা পূজায় যোগদান করতেন। তবে এই ঘটনাটি কতটুকু সত্য এ বিষয়ে নিশ্চিত করে বলা যায় না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী থেকে সেভাবে কিছু জানতে পারা যায়নি। যেহেতু এটা অনেক আগের ঘটনা, 1800 সালের ঘটনা, তাই এই বিষয়ের একেবারে সঠিক কোনো তথ্য পাওয়া এখন খুবই কষ্টকর, কারণ পূর্বে কিন্তু আমাদের বাংলাদেশ ভারতের মধ্যেই ছিল। হতেই পারে প্রাচীন যেসব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এর মধ্যেই হয়তো কোনোটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামাবাড়ি। এই বিষয়টি নিশ্চিত করে বলা যেমন সম্ভব নয়, তেমন একেবারে উড়িয়ে দেওয়াও সম্ভব নয়। বজ্রাপুর গ্রামটিতে এখনও সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন। গ্রামটিতে এখনও হিন্দু এবং মুসলিম পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। গ্রামটিতে একটি সার্বজনীন দুর্গা মন্দিরও রয়েছে। প্রতি বছর সেখানে নানা ধরনের উৎসবও উদযাপিত হয়। পূর্বের ন্যায় এখনও গ্রামটিতে শ্যামা পূজা, দুর্গাপূজা উদযাপিত হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি মূল সড়কের একেবারেই কাছাকাছি। সড়কটির এপাশে যেমন বজ্রাপুর গ্রাম, ওপাশেও বেশ কিছুটা এরিয়া নিয়ে রয়েছে বজ্রাপুর গ্রামের আরও বেশ কিছুটা অংশ। চলুন আপনাদেরকে সেই অংশটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই সড়কটি ধরে কিছুটা এগিয়ে গিয়েই চোখে পড়বে বজ্রাপুরের খুব সুন্দর একটি মসজিদ। মসজিদটিও আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা আছি বজ্রাপুরের মসজিদটির একেবারেই কাছাকাছি। এই হচ্ছে বজ্রাপুরের সুন্দর সেই মসজিদটি, বজ্রাপুর পূর্বপাড়া জামে মসজিদ। মসজিদটি ছাড়িয়েই রয়েছে বজ্রাপুরের ছোট্ট একটি বাজার, তবে এটাকে ঠিক বাজার বলা যায় না, বেশ কয়েকটি ছোট ছোট দোকান রয়েছে এই জায়গাটিতে। চলুন আপনাদেরকে সেই জায়গাটিও দেখানোর চেষ্টা করি। এ পর্যায়ে আমরা আছি বজ্রাপুর গ্রামের আরও একটি অংশে। এদিকটাতেও বেশ কিছুটা এরিয়া জুড়ে রয়েছে বজ্রাপুরের জনবসতি।
বজরাপুরের এই অংশটি দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের অন্তর্গত বজরাপুর গ্রামের বেশ কিছুটা অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।